জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের ইফতার মাহফিলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার শপথ থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে কারাগারের সামনে বিক্ষোভ থাকছে প্রতিবেদনে। দেশে এবার -1 ফর্মুলা, হাসিনাকে বাদ রেখেই নয়া এজেন্ডায় ফিরছে আওয়ামী লীগ থাকছে প্রতিবেদনে। আজ বাংলাদেশে বড় খেলা, আবারও এক লড়াইয়ের বার্তা এনসিপি নেতা নাহিদ ইসলামের থাকছে প্রতিবেদনে। ৭ মার্চ ভাষণেই আতঙ্কিত জুলাই সন্ত্রাসীরা, ময়দানে আওয়ামী লীগ নামলে কি হবে থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে কারাগারের সামনে বিক্ষোভ। একজন গ্রেফতারকৃত নেতার মুক্তির দাবিতে কারাগারের সামনে বিক্ষোভ করেছেন সমর্থকরা। বিক্ষোভকারীরা দাবি করেন সংশ্লিষ্ট নেতা বাংলাদেশ আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ সংগঠক এবং তাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আটক করা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই কারাগারের প্রধান ফটকের সামনে জড়ো হতে শুরু করেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। বিক্ষোভকারীরা ব্যানার, ফেস্টুন এবং দলীয় পতাকা নিয়ে সমাবেশ করেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের প্রধান দাবি ছিল গ্রেফতার হওয়া নেতাকে দ্রুত মুক্তি দেওয়া এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করা। বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, তাদের নেতা দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে আসছেন এবং এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের দাবি, তাকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে এবং এটি রাজনৈতিক প্রতিহিংসারই বহিঃপ্রকাশ। তারা আরও বলেন, দ্রুত মুক্তি না দিলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন। বিক্ষোভ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারাগারের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কারাগারের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে প্রশাসনের কর্মকর্তারা বলেন, আইনি প্রক্রিয়া অনুযায়ী সংশ্লিষ্ট নেতাকে আটক করা হয়েছে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তারা আরও জানান, আইন সবার জন্য সমান এবং কোনো ব্যক্তির ক্ষেত্রে আলাদা নিয়ম প্রযোজ্য হবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেফতার, মামলা এবং আইনি প্রক্রিয়াকে ঘিরে উত্তেজনা তৈরি হচ্ছে। এর ফলে অনেক ক্ষেত্রেই দলীয় সমর্থকেরা রাস্তায় নেমে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। বিশ্লেষকদের মতে, এই ধরনের বিক্ষোভ কর্মসূচি দেশের রাজনৈতিক বাস্তবতার একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলোর নেতাদের বিরুদ্ধে মামলা বা গ্রেফতারের ঘটনা ঘটলে দলীয় নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখান এবং আন্দোলনের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরার চেষ্টা করেন। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় নেতারা বলেছেন, তাদের দলের নেতাকে অন্যায়ভাবে আটক করা হয়েছে এবং তারা শান্তিপূর্ণ উপায়ে তার মুক্তির দাবি জানাচ্ছেন। তারা আশা করছেন, আদালতের মাধ্যমে দ্রুত ন্যায় বিচার পাওয়া যাবে এবং তাদের নেতা মুক্তি পাবেন। বিক্ষোভে অংশ নেওয়া সাধারণ সমর্থকেরা অনেকে বলেন, তাদের নেতা এলাকার মানুষের পাশে সবসময় ছিলেন। শিক্ষা, স্বাস্থ্য এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। তাই তার গ্রেফতার এলাকাবাসীর মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি করেছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের ঘটনা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে, কারণ একদিকে আইনি প্রক্রিয়া চলতে থাকে, অন্যদিকে দলীয় সমর্থকেরা প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যান। ফলে প্রশাসনের ওপর চাপও বাড়ে এবং পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হয়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে এবং কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে ভবিষ্যতে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। সব মিলিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে কারাগারের সামনে হওয়া এই বিক্ষোভ দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। রাজনৈতিক দল, প্রশাসন এবং সাধারণ জনগণ সবাই এখন পরিস্থিতির দিকে নজর রাখছেন। বিশ্লেষকদের মতে, আগামী দিনগুলোতে আদালতের সিদ্ধান্ত এবং রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া এই ঘটনাকে কোন দিকে নিয়ে যাবে তা স্পষ্ট হবে। যদি দ্রুত সমাধান না আসে, তাহলে এই ইস্যুকে কেন্দ্র করে আরও বড় আন্দোলন বা রাজনৈতিক কর্মসূচি দেখা যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে। আওয়ামী লীগের ইফতার মাহফিলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার শপথ। রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ব্যানারে ইফতার অনুষ্ঠানে দলীয় সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনকে ফিরিয়ে আনার শপথ নিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।
এছাড়া কারাবন্দী রাজশাহী ৩ আসনের সাবেক এমপি আসাদুজ্জামান আসাদ ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে মুক্ত না করা পর্যন্ত রাজপথে সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ নেন তারা। বুধবার ১১ মার্চ এই শপথের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে মঙ্গলবার রাজশাহীতে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয় বলে নিশ্চিত হওয়া গেছে। পরে রাতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ইফতার ও শপথের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে ঘটনাটি আলোচনায় আসে। খোঁজ নিয়ে জানা গেছে শহরের একটি মিলনায়তন ভাড়া করে এই ইফতারের আয়োজন করা হয়। তবে মিলনায়তনটি ভাড়া নেওয়া হয় অন্য নামে। পরে সেখানে জেলা ও মহানগর আওয়ামী লীগের ব্যানারে ইফতার ও শপথের ব্যানার টাঙানো হয়। শপথ করার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক একজন নেতা। অনুষ্ঠানে ৬০-৭০ তৃণমূলের নেতাকর্মী থাকলেও বড় কোনো নেতা উপস্থিত ছিলেন না। জাতীয় নাগরিক পার্টির এনসিপির রাজশাহী মহানগর আহ্বায়ক মুবাশির আলী বলেন, আওয়ামী লীগের এখন কার্যক্রম নিষিদ্ধ। তারা ব্যানার নিয়ে ইফতার পার্টি করতে পারে না। প্রশাসনের উচিত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, না হলে রাজনৈতিক দলগুলো তাদের প্রতিহত করবে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজীউর রহমান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইফতার পার্টির আইনি সুযোগ নেই। এ ধরনের কোনো খবর আমাদের জানা নেই। আমরা খোঁজ নিচ্ছি। দেশে এবার -1 ফর্মুলা, হাসিনাকে বাদ রেখেই নয়া এজেন্ডায় ফিরছে আওয়ামী লীগ। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে নতুন একটি সুর তৈরি হয়েছে, সেটা হল -1 ফর্মুলা। ১-১১-এর সরকারের সময় সামনে এসেছিল -2 ফর্মুলা। সেই সময় আওয়ামী লীগ সুপ্রিমো শেখ হাসিনা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার করে সংসদ ভবনের সামনে দুটি বাড়িতে তাদের বন্দী করা হয়। সেই সময় আওয়ামী লীগ এবং বিএনপি থেকে তাদের বাদ দেওয়ার অনেকে চেষ্টা হয়, অর্থাৎ -2 ফর্মুলা। কিন্তু কোনো চেষ্টা সেই সময় কার্যকর হয়নি। দীর্ঘ কয়েক বছর বাদে আবার সেই -1 ফর্মুলা প্রকাশে এসেছে। অর্থাৎ বাস্তবতার নিরিখে আওয়ামী লীগের মিত্র শক্তি যারা, তারাও মনে করছে বর্তমান পরিস্থিতিতে হাসিনার দেশে ফেরা প্রায় অসম্ভব। এই অবস্থায় দলকে জাতীয় রাজনীতিতে ফিরতে হলে -1 ফর্মুলায় এগোতে হবে। অর্থাৎ হাসিনাকে বাদ দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে। তা না হলে দলের অস্তিত্ব প্রশ্নচিহ্নের মুখে পড়ে যাবে। আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষীরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, দল নেত্রীকে বাদ দিয়ে তাদের অগ্রসর হতে হবে। চতুর্দিকে গুঞ্জনও শুরু হয়েছে। ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে লন্ডনে একটি বৈঠক হয়েছে বলে গণমাধ্যমের খবর। সেখানে এই নিয়েও আলোচনা হয়েছে বলে একটি সূত্রে দাবি করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই -1 ফর্মুলা তৈরি হয়েছে কোথায়, বাংলাদেশে নাকি প্রবাসে? আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষীরা চাইছেন হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ জাতীয় রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করুক। প্রবাসের এক সাংবাদিক এই ব্যাপারে তার নিজস্ব মতামত দিয়েছেন। অনেকে আবার তার মতামতকে সমর্থনও করেছেন। শেখ হাসিনার মিত্র এবং শুভাকাঙ্ক্ষীরা মনে করছেন, দলনেত্রীকে এই মুহূর্তে আর প্রাসঙ্গিক করা সম্ভব হবে না, কারণ হাসিনার ওপর মৃত্যুদণ্ডের পরোয়ানা রয়েছে। সেই পরোয়ানা মাথায় নিয়ে তার পক্ষে দেশে ফেরা এক প্রকার অসম্ভব, রাজনীতি করাও সম্ভব নয়। শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে রয়েছেন। ফলে আওয়ামী লীগ যদি -1 ফর্মুলা নিয়ে এগিয়ে যেতে চায়, সেক্ষেত্রে হাসিনার অবস্থান কোথায় হবে? তিনি কি বাকি জীবন দিল্লিতে কাটাবেন, নাকি দিল্লি ছেড়ে অন্য কোনো দেশে পাড়ি দেবেন? এই পরিস্থিতিতে লন্ডনে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের বিদেশমন্ত্রী খালিলুর রহমানের একটি বৈঠক হয়েছে। সূত্রের খবর, বৈঠকে হাসিনার দেশে ফেরার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে বলে একটি সূত্রে দাবি করা হচ্ছে। বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। উভয় দেশই কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতির ওপর গুরুত্ব আরোপ করেছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশে তৈরি হয় ভয়াবহ জ্বালানি সংকট। দিল্লি কিন্তু ঢাকাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ওসমান হাদির হত্যাকারীকে গ্রেফতার করে ঢাকার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সাউথ ব্লক। এই সংকেত থেকে একটা বিষয় স্পষ্ট, যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের উন্নতি হচ্ছে। অনেকে মনে করেন বিএনপির ক্ষমতায় আসার পেছনে ভারতের সবুজ সংকেত ছিল। সাউথ ব্লক থেকে তারেকের ওপর কিছু শর্ত দেওয়া হয়। তার মধ্যে একটি বড় শর্ত ছিল, আওয়ামী লীগকে জাতীয় রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে। বিএনপি সরকার আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাবে, তবে এই ইস্যুতে তারা তড়িঘড়ি কিছু করবে না। আওয়ামী লীগকে ফিরিয়ে আনার অন্য একটি বড় কারণ জামায়াত,
এনসিপি জামায়াত বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। তারা এনসিপির সঙ্গে হাত মিলিয়ে তারেক সরকারের ওপর চাপ তৈরি করবে। বিএনপির একার পক্ষে সেই চাপের মোকাবিলা করা সম্ভব হবে না। সেক্ষেত্রে আওয়ামী লীগকে পাশে পেলে কাজ অনেকটা সহজ হয়ে যাবে। অর্থাৎ আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে তারেক রহমানেরও স্বার্থ রয়েছে। আজ বাংলাদেশে বড় খেলা, আবারও এক লড়াইয়ের বার্তা এনসিপি নেতা নাহিদ ইসলামের। মনোবিজ্ঞানের পরিভাষায় এটাকে বলে অস্তিত্ব সংকটল আতঙ্ক। এটা সাধারণভাবে মানুষের মধ্যে দেখা যায়। কিছু মানুষ আছেন যারা সবসময় একটা আতঙ্কের মধ্যে দিয়ে চলাচল করেন। সেই আতঙ্ক হল নিজের অস্তিত্ব বোধহয় হারিয়ে যেতে বসেছে। প্রতিবেদনের শিরোনামে যিনি রয়েছেন তিনিও ওই শ্রেণীর মানুষের মধ্যে পড়েন। 2024-এর জুলাই-অগাস্টের আন্দোলনের একেবারে অগ্রভাগে ছিলেন নাহিদ ইসলাম। একটা গণতান্ত্রিক সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে একটি অবৈধ সরকারকে তারা ক্ষমতায় বসিয়েছে। সেই শাসনামলে বাংলাদেশের পরিণতি কী হয়েছিল তার নতুন করে বলার দরকার পড়ে না। ইউনূসের শাসনামলে বাংলাদেশের এমন কোনো প্রান্ত ছিল না যে প্রান্তে হিংসাত্মক ঘটনা ঘটেনি। 12 ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন হয়েছে। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তারা সরকার গঠন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন। বাংলাদেশে যাত্রা শুরু করেছে গণতান্ত্রিক রেলগাড়ি। এই এত কিছুর মাঝখান থেকে নাহিদ ইসলামের মতো জুলাই যোদ্ধারা সোনার কেল্লার সেই দুষ্টু লোকটার মতো ভ্যানিশ হয়ে গিয়েছে। ফলে তারা পড়ে গিয়েছে অস্তিত্ব সংকটে। তারা যে মুছে যায়নি সেটা জানাতে তারা আবার হাজির। সেই জুলাই যোদ্ধাদের একজন হলেন নাহিদ ইসলাম। 4 মার্চ বুধ সন্ধ্যায় সিলেটের হিলভিউ কনভেনশন হলে এনসিপির ইফতার অনুষ্ঠানে নাহিদ বলেন, এবার আমরা ভুল করতে চাই না। এবার আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নামতে চাই। গণ অভ্যুত্থান হয়তো হয়ে গিয়েছিল। সেই গণ অভ্যুত্থান পরবর্তী করণীয়তে আমরা অনেক কিছুই ভুল করেছি। ফলে আজকের এই বেহাল অবস্থা আবারও তৈরি হয়েছে। এই জুলাই যোদ্ধা জানিয়েছেন, দেশ আবারও গণতন্ত্র থেকে স্বৈরতন্ত্রে যাবে কিনা সেই প্রশ্ন উঠেছে। দেশের প্রতিষ্ঠান ও প্রশাসনকে আবারও একদলীয়করণ করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের পরিস্থিতি আপনারা দেখেছেন। মিডিয়ার ভাইবোনেরা বাসে স্ট্যাটিস্টিক্সের পরিস্থিতি আপনারা দেখেছেন। সর্বশেষ আমরা দুদকের পরিস্থিতি দেখলাম। দুদক আইন অনুসারে একটি স্বাধীন নিরপেক্ষ প্রতিষ্ঠান, কিন্তু বাংলাদেশের ইতিহাসে কখনোই এটি স্বাধীনভাবে কাজ করতে পারেনি। দুদকের চেয়ারম্যান কমিশনাররা কেন পদত্যাগ করলেন সেটা আমাদের কাছে স্পষ্ট না। সেই জবাবদিহি আমরা চাই। সংসদে গিয়ে আমরা এটা নিয়ে কথা বলব। দুদকের চেয়ারম্যান দলীয়ভাবে নিয়োগ হবে নাকি বিরোধী দলের সঙ্গে আলোচনা করে নিয়োগ হবে সে বিষয়ে প্রশ্ন আমরা রেখে যাচ্ছি। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন সহ রাষ্ট্রীয় কিছু প্রতিষ্ঠানের পরিস্থিতি তুলে ধরে এই জুলাই যোদ্ধা বলেন, বাংলাদেশ ব্যাংকের পরিস্থিতি আপনারা দেখেছেন। বাসে স্ট্যাটিস্টিক্সের পরিস্থিতি আপনারা দেখেছেন। সর্বশেষ আমরা দুদক দুর্নীতি দমন কমিশনের পরিস্থিতি দেখলাম। দুদক একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান, কিন্তু বাংলাদেশের ইতিহাসে কখনোই দুদক স্বাধীনভাবে কাজ করতে পারে নাই। বিএনপির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পূর্বের কথা স্মরণ করিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, বিএনপির মহাসচিব একসময় বলেছিলেন এই দুদক হচ্ছে বিরোধী দল দমন কমিশন। এই আমলে সেই জিনিসটাই থাকবে কিনা এই প্রশ্ন উঠছে। দুদকের চেয়ারম্যান ও কমিশনাররা কেন পদত্যাগ করলেন? নাহিদের প্রশ্ন, সরকারের কোনো চাপে পদত্যাগ করেছেন কিনা তা আমাদের কাছে স্পষ্ট নয়। এই বিষয়ে সংসদে এবং জনগণের পক্ষে থেকে জবাবদিহি নিশ্চিত করা হবে। দুদকের পরবর্তী চেয়ারম্যান কিভাবে নিয়োগ করা হবে সেই প্রশ্ন আমরা রেখে যাচ্ছি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির কথা স্মরণ করিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য ওসমান হাদিকে দিন দুপুরে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। প্রশাসনে আগের মতোই দলীয়করণ করা হচ্ছে বলে মন্তব্য করেন নাসিরুদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, সরকারের উদ্দেশ্যে তার হুমকি, আপনাদের সংশোধনের সুযোগ দিচ্ছি। যদি হেদায়েতের পথে না আসেন তবে তরুণদের ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা করতে হবে। 7 মার্চ ভাষণেই আতঙ্কিত জুলাই সন্ত্রাসীরা, ময়দানে আওয়ামী লীগ নামলে কি হবে? ভাষণ বাজানোর অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক ছাত্রলীগ নেতাসহ দুজনকে আটক করেছে শাহবাগ থানার পুলিশ। ঘটনাটি ঘটে শনিবার দুপুরে। আটক ছাত্রলীগ নেতার নাম আসিফ আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদুল্লাহ হলের ছাত্রলীগের কর্মসংস্থান সম্পাদক ছিলেন। 2024 সালের 15 জুলাই শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার সময় তিনিও ছাত্রলীগের সঙ্গে ছিলেন। তাদের আটকের বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মনিরুজ্জামান জানিয়েছেন, ওটা বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ বাজাচ্ছিল। এটা তো নিষিদ্ধ, এজন্য নিয়ে আসা হয়েছে।
৭ মার্চ নিয়ে শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও এক শিক্ষার্থীকে সেহরির টেবিল থেকে তুলে মারধর করা হয়। ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ অনুযায়ী দর্শন বিভাগের 2020-21 শিক্ষাবর্ষের ওই শিক্ষার্থী সেহরি খেতে বুয়েটের কাজী নজরুল ইসলাম হলের ক্যান্টিনে বসেছিলেন। সেখান থেকে টেনে হিচড়ে বাইরে নিয়ে গিয়ে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে শাহবাগ থানায় ফেলে রেখে যান জাতীয় ছাত্রশক্তির কয়েকজন নেতা। ওই দিন 32 ধানমন্ডিতে শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন বেশ কয়েকজন আওয়ামী লীগার। পুলিশ তাদের গ্রেফতার করে। অনেকে বলছেন তারেক রহমানের সরকার আসলে ইউনূস সরকারের এক্সটেনশন। ইউনূস সরকারের আমলে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করে তাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে ঢুকিয়ে হত্যা পর্যন্ত করা হয়েছে। তারেক রহমানের সরকারের সেই ধারা অব্যাহত। ইউনূসের আমলে যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর দমনপীড়ন চালিয়ে গিয়েছে, এখন তারা একই কাজ করে চলেছে, ভিন্ন আঙ্গিকে। বাংলাদেশে পালাবদল হলেও আওয়ামী লীগের প্রতি দৃষ্টিভঙ্গির যে কোনো পরিবর্তন হয়নি, সেটা ওইসব ঘটনা থেকে প্রমাণিত। অনেকে বিশ্বাস করতে পারছিলেন না যে ইউনূস সরকার আওয়ামী লীগারদের সঙ্গে যা করেছে সেই একই কদর্য খেলা খেলবে তারেক রহমানের সরকার। কিন্তু বিশ্বাস আর বাস্তবতা যে এক নয়। বাস্তব কোনো সময় অবিশ্বাসের জন্ম দেয়। অনেকে বলছেন তারেক রহমানকে ক্ষমতায় বসানো হয়েছে যেসব কারণে, তার মধ্যে একটি হল জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা, সেই সঙ্গে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য। সেই কারণে পুলিশ হত্যার বিচারের বিষয়টি খুব অগ্রগতি হয়নি, তারা ইনডেমনিটি তুলবে না। ৭ মার্চের ভাষণের প্রতি বিএনপি বা জামাত বা এসিপির এই ঘৃণা আসলে ভয় থেকে। বঙ্গবন্ধুর ভাষণ শুধুমাত্র রাজনৈতিক বক্তৃতা নয়, এই ভাষণ স্বাধীনতা সংগ্রামের মূল প্রেরণা। কারণ বঙ্গবন্ধু বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জাতির আত্মপরিচয়ের ভিত্তি শেখ মুজিবুরের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। ইউনেস্কো এই ভাষণটিকে আন্তর্জাতিক মর্যাদা দিয়েছে। যারা এই ভাষণকে ভয় পায়, তারা আসলে বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে ভয় পায়। তার কারণ খুব স্পষ্ট। তারা জানে এই ভাষণের প্রতিটি শব্দ মানুষের মনে স্বাধীনতার চেতনা জাগিয়ে তোলে, তাদের উজ্জীবিত করে। যে কোনো দেশের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য। এই প্রসঙ্গে নেতাজির সেই অমোঘ উক্তির উল্লেখ করতে হয়, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। 1944 সালে বার্মায় আজাদ হিন্দ ফৌজের সৈন্যদের উদ্দেশ্যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানাতে গিয়ে এই কটি শব্দ উচ্চারণ করেছিলেন নেতাজি। দেশ স্বাধীন হয়েছে, ক্ষমতায় একাধিকবার পালাবদল হয়েছে, কিন্তু নেতাজির সেই অমোঘ উক্তি মানুষ আজও ভোলেনি। বাংলাদেশের ক্ষেত্রেও সেই একই কথা প্রযোজ্য। হাজার চেষ্টা করেও শেখ মুজিবকে সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশবাসীর মন থেকে কোনোভাবেই মুছে ফেলতে পারবে না কোনো সরকার।